সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা জানবো জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল সম্পর্কে। প্রথমে আমরা জেনে নেব জাভাস্ক্রিপ্ট কীভাবে লিখতে হয়, এরপর জানবো জাভাস্ক্রিপ্টের কোডটা আমরা কোথায় রাখবো এবং জাভাস্ক্রিপ্টের আউটপুটটা কীভাবে দেখব, এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে যে প্রথম বিষয় সেটা হচ্ছে ভেরিয়েবল, সেই ভেরিয়েবল বিষয়টা কি সেটাও জানবো। তাহলে চলুন এখন আমরা জেনে নিই জাভাস্ক্রিপ্ট কীভাবে লিখতে হয়। জাভাস্ক্রিপ্ট নেম মাস্ট বিগিন উইথ এ লেটার, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট নেম লিখতে পারবো। এরপর একটা ডলার সাইন দিয়েও আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি এবং আন্ডারস্কোর এটা ব্যবহার করেও আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। তো ডলার সাইন দিয়ে এখন আর জাভাস্ক্রিপ্ট কোড লেখা হয় না, এটা ওল্ড ভার্সনের যে ব্রাউজারগুলো আছে সেটার জন্য এখন হয়তো অনেকে লিখেন, কিন্তু বর্তমানে ডলার সাইন দিয়ে আর জাভাস্ক্রিপ্ট লেখা হয় না, এবং আন্ডারস্কোর এটাও খুব একটা ব্যবহার হয় না। যে আন্ডারস্কোর দিয়ে আমরা এভাবে লিখতে পারি ফার্স্ট আন্ডারস্কোর নেম, কিন্তু এখানে আমরা কখনোই হাইফেন দিয়ে লিখতে পারবো না, ফার্স্ট হাইফেন নেম এভাবে লিখতে পারবো না, কারণ হাইফেনটা জাভাস্ক্রিপ্ট এটাকে বিয়োগ চিহ্ন হিসেবে পড়ে বা সাবট্র্যাকশন হিসেবে এটাকে কাউন্ট করে। আর ফাইনালি যেটা হচ্ছে লেটার, তো লেটারের বিষয়টা বলতে গেলে তার আগে যেটা বলতে হয় জাভাস্ক্রিপ্ট কিন্তু কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বলতে বোঝাচ্ছে যে এখানে জাভাস্ক্রিপ্টে আমরা সব কিছু আপার কেসে লিখতে পারবো না, একদম প্রত্যেকটা লেটার আপার কেসে লেখা যাবে না, এই কেস সেন্সিটিভিটিটা আছে জাভাস্ক্রিপ্টের। তো তাহলে কীভাবে লিখব, দেখুন এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। একটা হচ্ছে আপার ক্যামেল কেস। ক্যামেল কেসিং বলতে আমরা সবাই জানি যে প্রথম লেটারটা আপার কেস এবং বাকিগুলো সব লোয়ার কেস হয়, এটা হচ্ছে ক্যামেল কেসিং। তো ক্যামেল কেসিংয়ের আবার দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে আপার ক্যামেল কেসিং আর একটা হচ্ছে লোয়ার ক্যামেল কেসিং। তো লোয়ার ক্যামেল কেসিংটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জাভাস্ক্রিপ্টে। আমরা যখন জাভাস্ক্রিপ্টটা লিখি সেটাও খেয়াল করবেন যে জাভা স্ক্রিপ্ট ঠিক বানানটা কিন্তু এভাবেই হয়, ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার ক্যামেল কেসিং। তো জাভাস্ক্রিপ্ট আমরা HTML এর ভিতরে লিখতে পারি, যেমন এটার হেডের মধ্যে আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিতে পারি, স্ক্রিপ্ট, এটার মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, অথবা আমরা বডি ট্যাগের ভিতরে লিখতে পারি স্ক্রিপ্ট নিয়ে, এটার ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি, আর আরেকটা এক্সটার্নাল একটা ফাইল ক্রিয়েট করে এখানে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। তো আমরা জানলাম যে জাভাস্ক্রিপ্ট কীভাবে নেমগুলো লিখতে হয়, তারপর জাভাস্ক্রিপ্ট কোথায় লেখা যায় সেটা জানলাম। এখন আউটপুটটা কীভাবে দেখব সেটা জেনে নেব। এখন আমরা যেটা করব যে আউটপুটটা দেখার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখব, সেজন্য এখানে আমরা স্ক্রিপ্টের ভিতরে লিখব। আমরা একটা কাজ করব, আমরা এখানে একটা আলাদা একটা পি ট্যাগ নিয়ে নিব, এটার মধ্যে আমরা একটা আইডি নিব, কারণ আমরা এখন আইডি ধরে জাভাস্ক্রিপ্টে কল করব। ওকে, তাহলে আইডিটার নাম আমি দিয়ে দিচ্ছি পপ, এরকম সামথিং একটা আইডি লিখলাম। ওকে, আচ্ছা আইডিটা লিখে রাখলাম। এরপর এখানে আমরা এখন লিখব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমরা আইডিটার নাম দিয়ে দিব, তারপর দিতে হবে ইনার HTML, আর এখানে ইকুয়াল দিয়ে আমরা এখন জাভাস্ক্রিপ্টে কী করতে চাইছি, আমরা ধরুন একটা যোগ বিয়োগ করব, আমরা 10 + 20, তাহলে Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন আমরা একটু ব্রাউজারে যাই। ওয়াও, এই প্রথমবারের মতো আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পেরেছি, একটা এডিশন করেছি আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো প্রথমেই বলে নিচ্ছি এটা কিন্তু একটা অ্যাডভান্স একটা বিষয়, যে জাভাস্ক্রিপ্ট আমরা গেট এলিমেন্ট বাই আইডি ধরে কল করলাম, এটা আমরা পরবর্তীতে আরও এটার ডিটেল বুঝতে পারবো, কিন্তু জাস্ট জেনে নিলাম যে এইভাবে আমরা জাভাস্ক্রিপ্টটাকে আউটপুটটা দেখতে পারি। এরপর আরেকটাভাবে দেখা যায়, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, সেটা আরও ইজি, তখন আমাদের এগুলো কিচ্ছু লেখা লাগছে না, তখন আমরা শুধু লিখব ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, এবং তখন আমাদের ইকুয়াল সাইনও দেওয়া লাগবে না, আমরা জাস্ট প্যারেন্থেসিসের মধ্যেই এটাকে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে ডকুমেন্ট ডট রাইট। দেখুন সেম রেজাল্টই শো করছে এখানে। তাহলে আমরা দেখলাম যে ডকুমেন্ট ডট রাইট এভাবেও আমরা জাভাস্ক্রিপ্টের আউটপুটটা দেখতে পারি। আরেকটা হচ্ছে আমরা অ্যালার্টের মাধ্যমে দেখতে পারি, সেটা হচ্ছে উইন্ডো ডট অ্যালার্ট, উইন্ডো ডট অ্যালার্ট, এটার মাধ্যমে দেখতে পারি। তাহলে দেখুন একটা পপ আপ হয়ে আসছে অ্যালার্ট বক্স। তো এভাবে অ্যালার্ট বক্সের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখতে পারি। ওকে, আর ফাইনালি একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে কনসোল ডট লগ, ঠিক আছে, কনসোল ডট লগ, এভাবে আমরা আউটপুট দেখতে পারি।
ওকে, তো এটার আউটপুটটা আমরা কিন্তু দেখুন ব্রাউজারে এখানে কনসোল ডট লিখেছি, কিন্তু ব্রাউজারে কিন্তু কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। এটা দেখতে হলে আমাদেরকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করার পর এখানে কনসোল এটাতে আসতে হবে। এখানে দেখুন এই যে 30 এটা শো করছে। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম 4টা উপায়ে আমরা জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখতে পারি। একটা হচ্ছে ইনার ইন এইচটিএমএল, একটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, একটা উইন্ডো ডট অ্যালার্ট, আর একটা হচ্ছে কনসোল ডট লগ। এখন আমরা চলে যাই জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কি সেই বিষয়টা জানবো। ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে একটা কন্টেইনার যেটার মধ্যে আমরা ডেটা স্টোর করতে পারি। জাভাস্ক্রিপ্টের বেশিরভাগ জিনিস আমরা ভেরিয়েবলের মাধ্যমে করব, এবং সেটা ভেরিয়েবলটার মানেই হচ্ছে আমরা ওখানে কোনো ডেটা স্টোর করব। 4ভাবে ভেরিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে অটোমেটিক্যালি, আরেকটা আমরা হচ্ছে var লিখে ভেরিয়েবল বলতে পারি, লেট, কনস্ট এভাবে লিখে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটু লেখা শুরু করে তাহলে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি আসলে ভেরিয়েবলটা কী। তো আমি এখন এখান থেকে চলে আসি। আমরা HTML এর মধ্যে কাজ করব না, আমরা স্ক্রিপ্ট যে এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করেছি সেটার মধ্যে কাজ করব। তো এক্সটার্নাল কোনো ফাইল ক্রিয়েট করলে যেটা করতে হয়, আমাদেরকে এখানে লিঙ্ক করে দিতে হবে HTML এর সাথে, ওই ফাইলটার লিঙ্ক ক্রিয়েট করতে হবে। এখন আমরা এখানে যা করব সেটার আউটপুট আমরা এখানে দেখতে পারবো। ওকে, এখন আমরা লিখব ভেরিয়েবল। তো আমরা যারা বীজগণিত করেছি, যেমন আমরা অনেক অঙ্ক করেছি যে যদি a ইকুয়াল এত হয়, b ইকুয়াল এত হয়, এবং তাহলে c ইকুয়াল কত। আমরা যদি বলি a ইকুয়াল 40, b ইকুয়াল 30, তাহলে c ইকুয়াল কত। c ইকুয়াল আমরা দিতে পারি a প্লাস b। ঠিক আছে, তো এটা লিখে আমি কন্ট্রোল এস দিলাম। a একটা ভেরিয়েবল, b একটা ভেরিয়েবল, c এটাও একটা ভেরিয়েবল। ঠিক আছে, এই তিনটাই ভেরিয়েবল। কিন্তু এই তিনটা ভেরিয়েবল আমরা কিভাবে লিখেছি, এটা অটোমেটিক্যালি একটা ভেরিয়েবল হিসেবে কাজ করছে এই তিনটা। যেমন আমরা এখানে লিখেছি যে জাভাস্ক্রিপ্টে আমরা অটোমেটিক্যালি করতে পারি। যে ভেরিয়েবলগুলো অটোমেটিক হয় সেগুলোকে বলে আনডিক্লেয়ার, অর্থাৎ এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা হয়নি। এটা যে একটা ভেরিয়েবল, এটা আমরা সেভাবে ডিক্লেয়ার করিনি। তো এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে আমরা দেখেছি যে কীভাবে করা যায়। একটা হচ্ছে var, একটা let, একটা const। আমরা এখন চাইলে এখানে লিখতে পারি var a, var b এবং var c। var মানে ভেরিয়েবল, ভেরিয়েবলের সংক্ষিপ্ত রূপ var। তবে এখন var এই টার্মটা ইউজ করা হয় না, এখন সব কিছুতে let এবং const ব্যবহার করা হয়। let a মানে a, এটা একটা ভেরিয়েবল, let b একটা ভেরিয়েবল, const c একটা ভেরিয়েবল। let ভেরিয়েবলটা যখন আমরা ইউজ করছি তার মানে এই যে ভেরিয়েবল এটার মান চেঞ্জ হতে পারে, কিন্তু const দিয়ে আমি যে ভেরিয়েবলটা ক্রিয়েট করব সেটার মানে হচ্ছে এটার মান আর কখনো চেঞ্জ হবে না। এখন আমরা এটার আউটপুটটা একটু ব্রাউজারে দেখি। console.log এটার মাধ্যমে আউটপুট দেখব। তো আমরা কিসের আউটপুটটা দেখতে চাচ্ছি, আমরা এই ভেরিয়েবল const c এই ভেরিয়েবলটার আউটপুটটা দেখতে চাচ্ছি। তাহলে console.log-এ আমরা c এই ভেরিয়েবলটাকে দিয়ে দিলাম, এবং এটার আউটপুটটা এখন দেখব যে এই যে এখানে চলে এসছে 70। ওকে, তার মানে আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়ে গিয়েছি, এবং জাভাস্ক্রিপ্ট কীভাবে লিখতে হয়, কোথায় লিখতে হয়, জাভাস্ক্রিপ্টের আউটপুটটা কীভাবে দেখব সেটা সম্পর্কে জেনে গেছি। আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে আরও অ্যাডভান্স পর্যায়ে যাব এবং জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল পুরো ভালো মতো ঝাঁঝটা করে নেব। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিও আসার এক পর্যন্ত সবাই ভালো থাকুন।